নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি রুমেলা। জেলা থেকে সরাসরি শুরুতেই আজ যে ছবি আপনাদেরকে দেখাবো, আইপ্যাকের দপ্তর সল্টলেক সেক্টর 5 এর অফিসের সামনে এই মুহূর্তে সন্ধ্যা নেমে গিয়েছে, কিন্তু অফিসের সামনে আমরা দেখছি তৃণমূল কর্মী সমর্থকরা তারা ভিড় করেছে। আমার সহকর্মী সঞ্জয়কে বলবো একবার একটু ছবিটা দেখাতে, এখানে যারা উপস্থিত রয়েছেন আইপ্যাকের দপ্তরের বাইরে। আপনারা জানেন আজ সকলের নজর ছিল সেক্টর 5 এর আইপ্যাকের এই দপ্তরে, তার কারণ আজ মমতা বন্দ্যোপাধ্যায় একটার কিছু সময় আগে এখানে আসেন, 4:22-এ তিনি বেরিয়ে যান। কিন্তু এর মধ্যেই ঘটে গিয়েছে বেশ কিছু ঘটনা। ইডির অভিযান, কলকাতার বেশ কিছু জায়গায় ইডির অভিযান আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে, আইপ্যাকের অফিসে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে যখন যান তখনই তিনি ঘোষণা করেন তিনি আইপ্যাকের দপ্তরে সেক্টর 5 এর এই অফিসে তিনি আসছেন। তিনি এসেছেন, তিনি ছিলেন, তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন তা হলো বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যা বেহাত হয়ে গিয়েছে, বেশ কিছু ফিনান্সিয়াল ডকুমেন্ট যা বেহাত হয়ে গিয়েছে। এই যে গুরুত্বপূর্ণ নথি, তার মধ্যে কি রয়েছে? সামনে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের সম্ভাব্য প্রার্থী তালিকা। মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক অভিযোগ করেছেন, এজেন্সির বিরুদ্ধে অভিযোগ করেছেন। প্রত্যেকবার নির্বাচনের আগে এজেন্সিকে ব্যবহার করে বিজেপি, গণহত্যা করা হয় গণতন্ত্রে। এই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন আজ আইপ্যাকের এই দপ্তরে দাঁড়িয়ে। ইনফ্যাক্ট যখন মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে গেলেন 4:22-এ আজ, তার পূর্ব নির্ধারিত কিছু কর্মসূচি ছিল, তারপরে তিনি বলে গিয়েছেন যে তিনি আবার আসবেন, এবং আজ বিকেল 4টে থেকে তিনি জেলায় জেলায়, ব্লকে ব্লকে, ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিবাদ মিছিলের কথা বলেছেন। এবং সেই প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি এখানে কর্মী সমর্থকরা তারা ভিড় করেছেন এখানে সেক্টর 5-এ আইপ্যাকের দপ্তর। তার নিচের ছবি আপনাদের দেখাচ্ছি। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ তারা এসেছেন, তারা প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন, তারা এখানে উপস্থিত রয়েছেন। তার কারণ দলনেত্রী তিনি বলে গিয়েছেন তিনি আসবেন। আজ সকাল থেকে এখনো অবধি ঠিক কি কি ঘটলো? প্রথমত ইডির এই অভিযান সকাল 6টা থেকে শুরু হয়। মমতা বন্দ্যোপাধ্যায় লাউডন স্ট্রিটে যাওয়া, সেক্টর 5-এ এই আইপ্যাকের দপ্তরে আসা, তারপর এখান থেকে বেরিয়ে গেলেন 4:22। গোটা দিনের ক্রম আপনাদের সামনে একবার এই মুহূর্তে যারা নিউজ 18 বাংলা টিউন করেছে। বৃহস্পতিবার সকাল 6:05 লাউডন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি অফিসারদের সঙ্গে প্রতীক জৈনের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। সকাল 6:25 প্রতীক জৈনের বাড়িতে পৌঁছয় রাজ্য পুলিশ। সকাল 6:03 সল্টলেকে আইপ্যাকের অফিসেও ইডি তল্লাশি শুরু। ইডি অফিসারদের সঙ্গে সল্টলেকের আইপ্যাকের অফিসে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। বেলা 11:30 প্রতীক জৈনের বাড়িতে পৌঁছয় অতিরিক্ত রাজ্য পুলিশ। বেলা 12টা নাগাদ প্রতীক জৈনের বাড়িতে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা 12টা 5 প্রতীক জৈনের বাড়িতে বাড়ল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। বেলা 12টা 15 ফাইল হাতে প্রতীক জৈনের বাড়ি থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী। To collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister, who cannot protect the country, and he's taking away all my party documents? বেলা 12টা সল্টলেকের আইপ্যাকের অফিসে নিরাপত্তার কড়াকড়ি।
বেলা 12:45 সল্টলেকের সেক্টর 5-এ পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা 12:48 সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 1:38 সেক্টর 5-এ সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, ইনক্লুডিং SIR, আমাদের কাজ চলছে মানুষকে সাহায্য করবার জন্য। সেগুলো সব ওরা ফরেন্সিক টিম নিয়ে এসে সকাল থেকে ট্রান্সফার করেছে। আমি মনে করি এটা ক্রাইম। বিকেল 4:05 সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে পৌঁছন কর্ণধার প্রতীক জৈন। বিকেল 4:21 সল্টলেকে আইপ্যাকের অফিস থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা। বটকুশলীর বাড়িতে এবং অফিসে ইডির অভিযান। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি তা ছিনিয়ে নেওয়া হয়েছে, তা বেহাত হয়ে গিয়েছে, এ কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব থেকে গুরুত্বপূর্ণ যে ইস্যু তা হলো ভোটের কৌশল। আর মাস কয়েক পরে বিধানসভা নির্বাচন, ভোটের একটা স্ট্র্যাটেজি থাকে, সেই স্ট্র্যাটেজি বেহাত হয়ে গিয়েছে, এই অভিযোগ করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। अगर अमित शाह आपको बंगाल को जीतना है तो आपको हिम्मत है तो आप इलेक्शन में लड़ाई करके आइए। आप क्यों हमारा पार्टी IT सेक्टर को रेड करके पूरा पेपर ले लिया? आप क्यों हमारा बंगाल में एक जो क्रेडिबिलिटी नहीं है जो ऐप का, उसको देके आप एक बीजेपी वर्कर को इलेक्शन कमीशन ऑफिस में बैठा के 54 लाख नाम को डिलीट कर दिया, फॉर्म 7 फिलअप करने नहीं दिया, फॉर्म 8 भी फिलअप करने नहीं दिया, यारों को नाम मिसयूज किया है, जिसमें एसोसिएशन लेटर भी लिख के प्रोटेस्ट किया है। इसका बाद जो आपको BLO जाके सेटिस्फाइड होके जो नाम उठाया था लिस्ट में, उससे भी आप देख के चुन के और बीजेपी का लिस्ट बना के आपने 1.5 करोड़ लोगों का, अबाउट 1.5 करोड़ आपने नोटिस दिया है लॉजिस्टिकल डिस्क्रिपेंसी का नाम पे, लेकिन वो लिस्ट हम लोगों का पास में नहीं है। এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে কেন্দ্রীয় এজেন্সি বনাম রাজ্য একটা সংঘাত তৈরি হয়েছে। সেই সংঘাত অনেক সময় আমরা দেখেছি খুব প্রকট, সেই সংঘাত আমরা মাঝে মাঝেই দেখতে পাই। কিন্তু আজ 2026-এর নির্বাচন, বিধানসভা নির্বাচনের আগে 8ই জানুয়ারি ইডির এই অভিযান এবং তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দপ্তরে আসা, যে কথাগুলো আপনারা এতক্ষণ শুনলেন, সংঘাত যে আরো বড় হচ্ছে, আরো চওড়া হচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না। একটা শব্দ বলা যায় যে হ্যাঁ, এই সংঘাত বেনজির। কিন্তু যে অভিযোগগুলো করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেগুলো যদি সত্যি হয় তাহলে তার সিগনিফিকেন্স আগামী নির্বাচনে কতটা? চিফ রিপোর্টার তুহিন চন্দ্র দাস এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে নিউজ রুম থেকে। তুহিন, যে প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে আসছে, এই অভিযোগটাই যদি আমরা ধরে নিই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন যে ইডি যে সমস্ত ফাইল দস্তাবেজ যা কিছু নিয়ে গিয়েছে তার মধ্যে ভোটের স্ট্র্যাটেজি যদি থেকে থাকে, সেটা যদি বেহাত হয়ে যায়, তাহলে ভোট বাক্সে তার প্রভাব, গোটা নির্বাচনী প্রক্রিয়ায় তার প্রভাব তো পড়বেই। দেখো, আজকের মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করলেন এবং ইডি, সিবিআই বা কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে, এবং সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই তথ্য চুরি অর্থাৎ নির্বাচনে যে তথ্য, সেই তথ্য চুরির অভিযোগ করলেন ইডি, সিবিআইয়ের বিরুদ্ধে, ইডির বিরুদ্ধে।
এবং সেখানে এই ইডিকে কারা পরিচালনা করছে বলে অভিযোগ? কেন্দ্রীয় সরকার, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের দিকে সরাসরি অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কেন্দ্রীয় এজেন্সিকে অস্ত্র হিসেবে ভোটের কাজে ব্যবহার করছে বিজেপি। এবং এই অভিযোগ কিন্তু আগেও একাধিকবার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। যখনই ভোট আসে তখনই কিন্তু কেন্দ্রীয় এজেন্সি পাঠিয়ে দিয়ে সেখানে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হয় এবং কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করা হয়। এই অভিযোগ কিন্তু সেই 2019-এ, যখন 2019-এর লোকসভা নির্বাচনের আগে তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই গিয়েছিল, তখন থেকে এই অভিযোগ, এবং তখন থেকেই কেন্দ্রের সঙ্গে এই অভিযোগে যে কেন্দ্রীয় এজেন্সিকে একেবারে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, এই অভিযোগে সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে সেই সুর কিন্তু তিনি তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বেঁধে দিয়েছিলেন। এবং আজকের যে ঘটনা ঘটলো, যে কথা তুমি বলছিলে, যে একেবারে সুর সপ্তমে নিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সুর সপ্তমে নিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস। এবং সেখানে বলা হলো যে কেন্দ্রীয় এজেন্সি ইডি তারা শুধু অভিযান চালাতে আসেনি, তল্লাশি চালাতে আসেনি, যে তৃণমূল কংগ্রেসের যে গোপন নথি, কারা নির্বাচনে প্রার্থী হবে, তাদের যে নির্বাচনে 2026-এর রণকৌশল, সেটা পর্যন্ত তারা হাতানোর জন্য, সেটা চুরি করার জন্য তারা এসেছিল, এমনই অভিযোগ করে একেবারে বেনজির সংঘাত, 2026-এর আগে একদম বেনজির সংঘাত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, অমিত শাহের বিরুদ্ধে, মোদীর বিরুদ্ধে আজকের কিন্তু বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আগামী 2026-এর আগে যেখানে এসআইআর নিয়ে তীব্র বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস, তার সঙ্গে সঙ্গে এই রাজনৈতিকভাবে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করার যে চক্রান্ত, সেই অভিযোগ তুলে একেবারে সুর বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো তার দলের সমস্ত নেতা কর্মীদের, যে 2026-এর নির্বাচনে কিভাবে এগোবে তৃণমূল কংগ্রেস। ওকে তুহিন, এবং আজ এই ইডির তল্লাশি অভিযানে আমরা একেবারে দাবাং মেজাজে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই মেজাজটাই আমরা তাকে আগেও দেখেছি, কিন্তু আজ একেবারে তিনি প্রতীক জৈনের বাড়িতে চলে গেলেন, লাউডন স্ট্রিটে চলে এলেন তার দপ্তর, এই আইপ্যাকের দপ্তরে। খবর পেয়েই তিনি ছুটে যান লাউডন স্ট্রিট থেকে সেক্টর 5 আইপ্যাক অফিস থেকেই তৃণমূলের বেশ কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট কালেক্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো, সোমরাজ সঙ্গে রয়েছেন। সোমরাজ, লাউডন স্ট্রিটেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় সেই ঝাঁজ আমরা পেয়েছিলাম, এবং সেই ঝাঁজ আরো বাড়লো যখন আমরা দেখলাম তিনি আইপ্যাক দপ্তরে এলেন। একদমই, দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্ন যাওয়ার পথেই প্রতীক জৈনের বাড়িতে প্রথমে পৌঁছে যান। প্রতীক জৈনের বাড়িতে পৌঁছেই প্রতীক জৈনের বাড়িতে তৃণমূল কংগ্রেসের যে গুরুত্বপূর্ণ নথিগুলি ছিল, সেই নথিগুলি তিনি সংগ্রহ করেন। সেই সময় প্রতীক জৈনের সঙ্গেও তিনি কথা বলেন, এবং সূত্র মারফত জানা যায় যে প্রতীক জৈনকে তিনি আশ্বস্ত করেন যে তার দল এবং তিনি প্রতীক জৈনের সঙ্গে রয়েছেন। কয়েক মিনিট প্রতীক জৈনের বাড়িতে থাকার পর তিনি সেখান থেকে সরাসরি বেরিয়ে চলে আসেন সল্টলেকে সেক্টর 5-এর আইপ্যাক সংস্থার অফিসে। এই আইপ্যাক সংস্থার অফিসে ঢুকে কেন্দ্রীয় সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত যে সংস্থা ইডি, তাদের আধিকারিকদের সঙ্গে মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই সূত্র মারফত খবর। এবং মুখোমুখি হই মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত অভিযোগের সুরে বলেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের যে তোমরা তো আমাদের ফাইল লুট করতে এসছো, এইভাবে অভিযান চালানো যায়? এই প্রশ্ন তোলেন কেন্দ্রীয় সংস্থার তদন্তকারী আধিকারিকদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তারপরেই তিনি আইপ্যাকের অফিসে দরজা খুলে ঢুকে যান। যখন তিনি ঢুকতে চান তখন কেন্দ্রীয় বাহিনীও ছিল। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা মুখ্যমন্ত্রীকে একটি নির্দিষ্ট জায়গায় কোঅর্ডিনেট করে তাকে বসার ব্যবস্থা করে দেন। এবং তারপর তিনি বসে যে নথিগুলি চাইছিলেন, অর্থাৎ যে হার্ড কপিগুলি, বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অভিযোগ 2026-এর বিধানসভা নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা, এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে অ্যানালিটিক্যাল, অর্থাৎ তারা যে বিভিন্ন সময় ডেটা অ্যানালিসিস করেন, সেই ডেটা অ্যানালিসিসের তথ্যও রয়েছে এই আইপ্যাকের অফিসে। সেই তথ্যগুলি সংগ্রহ না হওয়া পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন না, আইপ্যাকের অফিস ছাড়বেন না, সেটা কার্যত স্পষ্ট করে দেন। এবং তারপর বেশ কিছু তথ্য সংগ্রহ করেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই হার্ড কপিগুলি মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতেই রাখা হয়। সেই হার্ড কপিগুলি সংগ্রহ করার পরও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, যেগুলি আইপ্যাকের কম্পিউটারের মধ্যে
রয়েছে সেই কম্পিউটারগুলি সার্চ করছিলেন ইডি আধিকারিকরাও। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন এবং প্রশ্ন তোলেন যে সেই কম্পিউটারগুলিতেও গুরুত্বপূর্ণ নথি রয়েছে তৃণমূল কংগ্রেসের এবং সেগুলিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। সেইখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক অভিযোগ করেন যে নথি চুরি করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে ব্যবহার করে বিজেপি এই কাজ করছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন। তিনি প্রথম দফায় নেমে আসেন, আইপ্যাকের অফিস থেকে সাংবাদিক সম্মেলন করেন এবং তারপর তিনি এটা বুঝিয়ে দেন যে তিনি ততক্ষণ থাকবেন যতক্ষণ প্রতীক জৈন অফিসে আসছেন না। তারপর প্রতীক জৈন অফিসে আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় জৈন অফিসে এলেন, তারপর তার সঙ্গে কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় তার পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বেরিয়ে গেলেন আউটরাম ঘাটে। কিন্তু বেরোনোর সময় তিনি বলে গেলেন তিনি আবার আসবেন। যখন তিনি আইপ্যাক দপ্তরে ছিলেন তখন নিশানা করেছেন अमित शाह के। की बोलेছেন শুনবো। चुनाव का स्ट्रैटेजी पूरा छीन के लिया, एक क्राइम है। अगर आप हमारे साथ लड़ने नहीं सकते हैं तो आप क्यों हम बंगाल में आते हैं? आप हिम्मत से काम लो, आप लोकतंत्र पुलिस प्रोसेस में जीतो। आप एजेंसी लगा के हमारा पेपर लूट करते हैं, करते लूट बोलते झूठ, हमारा पेपर लूट करते हैं, हमारा स्ट्रैटेजी लूट करते हैं, हमारा डेटा लूट करते हैं, हमारा वोटर लूट करते हैं, हमारा बंगाल को लूट करते हैं, हमारा भाषा को लूट करते हैं। क्या है आप लोगों को लिए भविष्य? इससे और भी खराब होगा। जितना भी सीट आपको मिलना चाहिए था इससे तो अब जीरो में आ जाएगा। आई एम सॉरी मिस्टर अमित शाह एंड मिस्टर प्राइम मिनिस्टर, प्लीज कंट्रोल योर होम मिनिस्टर। তবে শাহী নির্দেশে নয়, আদালতের নির্দেশেই এই তদন্ত দাবি করছেন বিজেপি রাজ্য সভাপতি। মুখ্যমন্ত্রী ফাইল নিয়ে চলে গেলেন, আক্রমণ করলেন গৃহমন্ত্রীকে, ন্যাস্টি হোম মিনিস্টার, নটি হোম মিনিস্টার। এর সঙ্গে হোম মিনিস্ট্রি কি করার আছে? প্রতিহিংসার রাজনীতিকে দলীয় স্বার্থে ব্যবহার করে ভারতবর্ষের কোথাও কোনোদিন বিজেপি কোনো নির্বাচনে অংশগ্রহণ করেনি। পশ্চিমবঙ্গে অধিকাংশ তদন্ত চলছে মহামান্য আদালতের নির্দেশে। একদিকে আদালতের অবমাননা, অন্যদিকে সরকারি কাজে হস্তক্ষেপ, কর্তব্যরত আধিকারিকদের উপরে আক্রমণ, তাদের কাছ থেকে কাগজপত্র ছিনিয়ে নিয়ে যাওয়া, প্রমাণ লোপের চেষ্টা, অপরাধীদের আড়াল করা, তাকে বাঁচানো, নিজের দলকে এই অপরাধ থেকে বিচ্ছিন্ন করবার যে প্রচেষ্টা মুখ্যমন্ত্রী করলেন এবং যেভাবে উনি ভারতবর্ষের গৃহমন্ত্রী, ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রীকে আক্রমণ করলেন, এটা নজিরবিহীন হয়ে গেল। আর সিপিআইএম কি বলছে? ভোটের মুখে রাজনৈতিক চাপ ইডি। ভোট আসলে যেভাবে ইডি এবং সিবিআই বা ইত্যাদি অতি সক্রিয় হয়, ভোট চলে গেলেই সব কিন্তু ঘুমিয়ে পড়ে। 21-এর আগে একটা লেগে পড়লো হই হই করে, 19-এর ভোট তার আগে লেগে পড়লো হই হই করে। ভোটের সময় একটা এরকম কিছু না করলে, ফাটাফাটি খেলা না হলে খেলাটা জমজমাট হবে না। ফলে এটা ভোটের জন্য একটা বন্দোবস্ত বলেই মনে হয়। যদি সত্যি সত্যি বিজেপি এটা মনে করতো যে তৃণমূলের দুর্নীতি এবং অপরাধের কাগজ সব খুঁজে বার করবে, তাহলে সেটা করার জন্য মাঝের 5টা বছর সময় ছিল। তখন কিন্তু কিচ্ছু করেনি, তখন চুপ। ফলে তদন্ত ইডি সিবিআই করছে না। ইডি সিবিআই বিজেপির রাজনৈতিক প্রকল্পের অংশীদার হয়ে চলছে। বিধানসভা নির্বাচনের মুখে ইডির এই তৎপরতা, তা নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা কল্পনা। কথা বলবো, অনুপ চক্রবর্তী সহকর্মী রয়েছেন সঙ্গে। অনুপ, ইডির এই অভিযান, আজকের এই অভিযান একটা হাস ব্যাপার ছিল, অর্থাৎ একটা গোপনীয়তা ছিল। কিন্তু এই গোপনীয়তা কেন? দিল্লি থেকে অফিসাররাই বা এলেন কেন? আর ঠিক এই সময়টাই বা কেন বেছে নেওয়া হলো একদম বিধানসভা নির্বাচনের মুখে? দেখো, এই গোপনীয়তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে এবং রাজনৈতিক চাপানুতো তৈরি হয়েছে। তার কারণ ইডির যে তল্লাশি অভিযান, অন্যদিন যে ইডির তল্লাশি অভিযান হলে যেভাবে আজ পাওয়া যায় আগে থেকে কি বিষয়ে তল্লাশি হতে চলেছে, কিন্তু গতকালকে ইডি আধিকারিক যখন রাতের বেলা আসলেন, তারপরে আজকে তল্লাশি অভিযান, এক্ষেত্রে কিন্তু আগে থেকে কোনো আজ পাওয়া যায়নি। শুধুমাত্র জানতে পাওয়া গেছিল যে তল্লাশি অভিযান করা হবে, কিন্তু কি মামলায় সেগুলো কিন্তু একেবারে স্পষ্ট করে জানতে পারা যাচ্ছে না। কিন্তু দেখা যায় কলকাতার গুটি কয়েকজন অফিসার, তাদেরকে একটি মাস্তারা হোটেলে ডাকা হয় এবং সেখান থেকে পুরো
স্ট্র্যাটেজি ঠিক করার পরে পরবর্তী ক্ষেত্রে এই তল্লাশি অভিযান করা হয় সিআরপিএফ আধিকারিকদের নিয়ে। এই তল্লাশি অভিযান নিয়েই কিন্তু প্রশ্ন উঠার কারণ গত 2.5 বছর আগে যখন তল্লাশি অভিযান করা হয়েছিল এই কয়লা পাচার মামলায় তল্লাশি অভিযান করা, তারপরে কিন্তু তদন্তে কোনো অগ্রগতি সেভাবে হয়নি। কিন্তু দিল্লির এই ঘটনায় এই মামলার পরিপ্রেক্ষিতে কয়লা পাচার মামলায় বেশ কয়েকজন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। একদিকে অনুপ মাঝি লালা, অন্যদিকে তার কয়েকজন ঘনিষ্ঠ জিজ্ঞাসাবাদ, তার সূত্র ধরেই বেশ কয়েকটি লিঙ্ক পায়। এরপরেই দিল্লি থেকে আধিকারিক তারা কলকাতায় এসে পৌঁছয় এবং ভোটের আগেই কিন্তু একেবারে এই যে তল্লাশি অভিযান যেটা নিয়ে রাজনৈতিক যেমন চাপানুতর তৈরি হচ্ছে, অন্যদিকে নানা বিতর্কও তৈরি হচ্ছে। কারণ এক পক্ষ জানাচ্ছে যে এই যে গোটা ঘটনা, সেই ঘটনাটা শুধুমাত্র বিধানসভা ভোট সামনে, সেই কারণেই কিন্তু গোটা ঘটনা ঘটানো হয়েছিল। এবং দিল্লি থেকে আধিকারিকরা আসলো, কলকাতা আধিকারিকদের প্রথমে সঙ্গে নেওয়া হলো না, পরবর্তী ক্ষেত্রে কয়েকজনকে ডাকা হলো। এই বিষয় নিয়েই কিন্তু ইতিমধ্যেই নতুন করে জল্পনা বা নতুন করে ইতিমধ্যেই বেশ কিছু বিতর্ক উঠছে। এবং 2.5 বছর আগে শুধুমাত্র তল্লাশি অভিযান থমকে যাওয়ার পরে নতুন করে আবার এই তল্লাশি অভিযান, সেটাই কিন্তু ইতিমধ্যেই এই যে কয়লা পাচার মামলার ক্ষেত্রে যোগসাজ উঠে আসে। তারপরেই আজকে দেখা যায় একযোগে পরপর কয়েকটি জায়গা তল্লাশি অভিযান। বেশ, অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে। আর এজেন্সির তৎপরতা ইতিমধ্যেই আইনি লড়াই শুরু হয়ে গিয়েছে। ইডির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যেই। আইপ্যাকে ইডি তল্লাশিতে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়, ইডির বিরুদ্ধে এফআইআর দায়ের বিধাননগর পুলিশে। वो तो फॉरेंसिक टीम ले आके पहले बहुत सारे ट्रांसफर भी किया है। वो जो किया है क्राइम किया है, इसका बारे में एफआईआर होगा फॉरेंसिक टीम का बारे में। এদিকে তল্লাশিতে বাধার পাল্টা অভিযোগ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারা একটি বিবৃতি দিয়েছে, সেই বিবৃতিতে তারা স্পষ্ট করেছে কোনো পার্টি অফিসে অভিযান চালানো হয়নি এবং এর সঙ্গে নির্বাচনের কোনো লিঙ্ক নেই। এই কথা ইতিমধ্যেই ইডির বিবৃতিতে জানানো হয়েছে এবং আগামীকাল হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করছেন তারা এই মর্মে। কথা বলবো, প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, ইডি যে বিষয়টা ভয় পাচ্ছিল সেটা ইতিমধ্যে সত্য হয়েছে। অনুপ আমাদের প্রতিনিধি ইতিমধ্যে সেই খবর ব্রেকও করেছে এবং ইডি বকটুয়ের একটা রেস তারা খুঁজে পাচ্ছিল যে বকটুয়ে যেভাবে সিবিআই অফিসারদের বিরুদ্ধে মামলা হয়েছিল এক্ষেত্রেও তাই হবে হয়তো। তাই তারা আজকে মামলা দায়ের না করে রাত পর্যন্ত পুরো বিষয়টা জরিপ করে কালকে সকালে দৃষ্টি আকর্ষণ করে তাদের আবেদন নতুন আকার আনতে পারে, তাই তারা সময়টা নিয়েছে। এবং ইতিমধ্যেই ইডির তরফে কেন্দ্র বলো এবং রাজ্য অর্থাৎ দিল্লি বা কলকাতার বিভিন্ন যে লিগ্যাল তাদের টিম রয়েছে তাদের মধ্যে ইতিমধ্যে আইনি পরামর্শ হয়েছে। আজকে দুপুরে দৃষ্টি আকর্ষণ করেন ডিএসজি বা ডেপুটি সলিসিটর জেনারেল ডিএস ত্রিবেদী বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে এবং বিচারপতি স্পষ্টভাবে জানান এটা আদালতের ভাষা বলা অরিজিনাল সাইডের মামলা চলছিল, কাজেই অ্যাপিলেট সাইডে এটা মামলা হয়, কাজেই তারা আবেদন করে আনতে পারে কপি এবং সেক্ষেত্রে আদালত সেটা খতিয়ে দেখার পর লিভ দেবে অর্থাৎ মামলা দায়েরের অনুমতি দেবে। এবং এই জায়গাতেই সময়টা নিতে চাইছিল ইডি ইতিমধ্যেই যেটা অনুমান করছিল সেটা সত্যি হয়েছে এবং ইডি ইতিমধ্যেই দিল্লির অফিসারদের সঙ্গে তারা পুরো বিষয়টা আলোচনা করে রাতেই একটা সিদ্ধান্ত নেবে এবং তারা কাল সকাল 10:30টায় বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করতে চলেছে বলেই এখনো পর্যন্ত সূত্র মারফত খবর। তবে আরও একটি সূত্র রয়েছে, যে সূত্রটা আদালত সূত্রেই আসছে, যেহেতু কয়লা সংক্রান্ত মামলা যার অভিযানে ইডি গিয়েছিল এই কয়লা সংক্রান্ত মামলা কিন্তু সুপ্রিম কোর্টও পেন্ডিং রয়েছে এবং এই দিল্লি হাইকোর্টও এই নিয়ে একাধিক মামলা হয়েছিল। সব মিলিয়ে এই মামলা কি সুপ্রিম কোর্টে সরাসরি করা যায় কিনা সেই বিষয় নিয়েও আইনি পরামর্শ নেওয়ার কাজ চলছে। তবে ইডি ডেপুটি সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী তিনি যে মামলা দৃষ্টি আকর্ষণ করেছেন সেটা কাল সকালে আবার মেনশন করা হবে বলে এখনও পর্যন্ত ঠিক আছে। তবে নতুন করে কি আবেদন আসে কিনা, কি ডেভেলপমেন্ট হয় সেটা দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত তারা নেবেন বলে জানিয়েছেন। অন্যদিকে যে সংস্থা কর্ণধার তার বাড়ি তার অফিসে এই তল্লাশি হয়েছে তাদের তরফে ওকে আমাদের নজর থাক, আগামীকাল হাইকোর্টের দিকে আমাদের নজর থাকবে। আর কিছুক্ষণ আগে যে কথা আপনাদেরকে বলছিলাম, ইডি ইতিমধ্যেই কিন্তু বিবৃতি দিয়েছে যে না, কোনো পার্টি অফিসে কোনো অভিযান চালানো হয়নি, এর সঙ্গে নির্বাচনের কোনো লিঙ্ক নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তার সাংবিধানিক পদ ব্যবহার করে কিছু নথি ছিনতাই করেছে, এই কথা ইডির তরফ থেকে তাদের বিবৃতিতে বলা হয়েছে এবং সেখানে আরও উল্লেখ করা হয়েছে দুটি জায়গা থেকে জোর করে নথি এবং ডিজিটাল ডিভাইস সরিয়ে নেওয়ার অভিযোগ করছে ইডি। কথা বলবো, অমিত প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অমিত, একেবারে দেখো, সকাল থেকে যে একটি তল্লাশি অভিযান
তার সাথে কোনো রাজনৈতিক কোনো সম্পর্ক নেই, কোনো রাজনৈতিক দলের বা কার্যালয়ের কোনো অভিযান চালানো হয়নি, এমনকি এই অভিযানের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই, এই মর্মে ইডির তরফে বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতি জারি করে ইডি জানিয়ে দিয়েছে কয়লা পাচার মামলাতে তারা আজকে 10টি জায়গাতে, দেশজুড়ে 10টি জায়গাতে অভিযান চালাচ্ছিল এবং তার মধ্যে 6টি জায়গা আমাদের রাজ্যের। এবং এই অভিযান চলাকালীনই প্রতীক জৈন তার বাড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ কর্তারা সেখানে এসে উপস্থিত হন। তার আগে পর্যন্ত শান্তিপূর্ণভাবেই তল্লাশি অভিযান চালানো হচ্ছিল এবং তারা এই বিবৃতিতে তারা অভিযোগ আনছেন যে মুখ্যমন্ত্রী আসার পর সেখান থেকে ডিজিটাল এভিডেন্স এবং বেশ কিছু নোটিশ তিনি সরিয়ে নিয়ে গিয়েছেন। শুধু প্রতীক জৈনের বাড়ি নয়, তার যে অফিস রয়েছে সেক্টর 5 তার যে অফিস, সেখানেও পৌঁছে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সঙ্গে রাজ্যের পুলিশ কর্তারা, এবং সেখান থেকে একইভাবে নথি এবং ডিজিটাল এভিডেন্স সরিয়ে ফেলা এমনটা কিন্তু অভিযোগ আনা হয়েছে। এবং এই অভিযোগের পাশাপাশি স্পষ্ট করে দিয়েছে যে এই অভিযানের সঙ্গে কোনো রাজনৈতিক কোনো সম্পর্ক নেই, তারা কোনো রাজনৈতিক ওকে তাদের এই অভিযোগের ভিত্তিতে কিভাবে প্রসেস এগিয়ে চলে আমাদের নজর থাকবে। এবং আইপ্যাকে ইডি তল্লাশির প্রতিবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় এই আইপ্যাক দপ্তর থেকে বেরিয়ে ঘোষণা করেছিলেন যে আজ বিকেল 4টে থেকে বিভিন্ন জায়গায় প্রতিবাদ, আগামীকাল শহর কলকাতায় একটি বড় প্রতিবাদ মিছিল, যাদবপুর এইচবি থেকে হাজরা পর্যন্ত সেই মিছিলের ডাক দেওয়া হয়েছে ইতিমধ্যেই। জেলায় জেলায় আজও আমরা দেখেছি সেই মিছিল প্রতিবাদ, আমরা বিভিন্ন জায়গায় শহরেরও দেখেছি সেই একই ছবি। আগামীকাল প্রতিবাদ মিছিল তৃণমূল নেত্রীর যাদবপুর এইচবি থেকে হাজরা মোড় পর্যন্ত এই মিছিল সংগঠিত হবে।